রাজনৈতিক দিদি দুজনেই দুই মেরু, বলা যায় যুযুধান দুই শিবিরে। কিন্তু যুযুধান দুই শিবিরের এক নেতা আর এক নেতা সম্পর্কে যখন প্রশংসা করেন তখন তা নিয়ে জল্পনা তৈরি হয়। আমরা বলছি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষের কথা। তিনি দরাজ গলায় প্রশংসা করছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে। ভাবতে পারছেন কি পরিস্থিতি? তিনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্য নেতা। কার তুলনায় যোগ্য নেতা? কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর তুলনায় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক যোগ্য। আসাদ বাংলার এক্সক্লুসিভ ফোন ইন সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেন, তিনি বলেছিলেন রাহুল গান্ধীর তুলনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক যোগ্য নেতা। কিন্তু বিরোধী দলের এক নেতার সম্পর্কে এই দরাজ প্রশংসা কেন? দলের বিরুদ্ধে কোনো অনুরাগ থেকে কি এই মন্তব্য? জবাবে দিলীপ ঘোষ জানান, আমি কাউকে খুশি করতে কিছু বলি না। আমার মনে হয়েছে রাহুল গান্ধীর তুলনায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ্য নেতা, তাই তিনি এই কথা বলেছিলেন। তিনি কি বলছেন শোনাব আপনাদের। বন্দ্যোপাধ্যায় একজন যোগ্য নেতা, এই কথাগুলো আপনার মুখে আমরা শুনেছিলাম। এটা কি কোনো রকম দলের প্রতি কোনো অনুরাগ বলা যেতে পারে, বা এইরকম কিছু কি? অনুরাগ নেই, যেটা আমার মনে হয়েছে বাস্তব সেটা আমি বলেছি, কারণ মুখ দেখে আমি বলি না। আচ্ছা, কিন্তু কোথায় মনে হয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন পরিপক্ক নেতা এবং সেখানে আপনাদের দলের একটা কমতি রয়েছে? পরিপক্ক নেতা আমি কখনো বলিনি। আপনি ভূয়সী প্রশংসা করেছিলেন। রাহুল গান্ধীর চাইতে যোগ্য মনে করি তাকে, আমি এটা বলি। আচ্ছা আচ্ছা, আপনি যোগ্য নেতা বলে মনে করেন রাহুল গান্ধীর থেকে? হ্যাঁ। কিন্তু এই যে উপনির্বাচনের ফলাফল 6টার মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে হয়তো জিতেও যাবে, কিন্তু উত্তরবঙ্গের একটা কেন্দ্র যেটা আপনাদের কাছে ছিল মাদারিহাট, সেই জায়গায় এইরকম একটা ফলাফল, সেখানেও তৃণমূল কংগ্রেস বেরিয়ে গেল। উত্তরবঙ্গ তো আপনাদের শক্ত ঘাঁটি, তাহলে কি এবার উত্তরবঙ্গ বেরিয়ে যাচ্ছে আপনাদের হাত থেকে? কারণ কোচবিহারও বেরিয়ে গিয়েছে লোকসভা ভোটের সময়। এর আগের বারে 19 সালের পরে কালিয়াচকে আমরা হেরে গেছিলাম বাই ইলেকশনে, কিন্তু বিধানসভায় জিতেছিলাম আমরা। হ্যাঁ, খড়গপুরে আমি রিজাইন করার পরে বাই ইলেকশনে আমরা হেরে গেছিলাম, আবার বিধানসভাও জিতেছি, এবারে লোকসভাতেও লিড পেয়েছি। সেজন্য বাই ইলেকশনের সঙ্গে বাকিদের তুলনা হয় না। আচ্ছা, এরপরে আপনাদের কি করণীয়? কারণ 25-এ হয়তো মিউনিসিপ্যাল ভোট রয়েছে, 26-এ রয়েছে বিধানসভা ইলেকশন। আপনাদের দলের তরফ থেকে কোনো রকম কোনো রূপরেখা এখনো পর্যন্ত কি ঠিক হয়েছে? পার্টিতে আমাদের মেম্বারশিপ অভিযান চলছে, প্রতি 6 বছর অন্তর মেম্বারশিপ হয়, প্রাথমিক হয়, তারপরে সক্রিয় সদস্য হয়, সেটা চলছে। এই প্রক্রিয়া এবছরে শেষ হবে এবং সমস্ত স্তরে পার্টির নির্বাচন হবে, কমিটিতে নতুন লোকেরা আসবেন, লিডারশিপও পরিবর্তন হবে, নতুন লিডারশিপ আসবেন, আর আগামী 26-এর প্রস্তুতি শুরু হয়ে যাবে। বাকি যা নির্বাচন আছে সেটা হবে। সেই জন্য একটা বিশেষ ফেজের ভিতর দিয়ে আমাদের পার্টি চলেছে এখন। পুজোর পর থেকেই, পুজোর সময় নির্বাচন হলো, তারপরে সবাই লেগে গেছেন এখন মেম্বারশিপের জন্য। তো তারপরে যতক্ষণ এই প্রক্রিয়াটা পুরো হবে, আমার মনে হয় ডিসেম্বরের দিকে হয়ে যাবে, তারপরে নতুন দমে পার্টি লাগবে আবার। কিন্তু লোকসভা ভোটের পর থেকে, দিলীপ বাবু, লোকসভা ভোটের পর থেকে দেখা যাচ্ছে যে ক্রমশ নিচের দিকে নামছে বিজেপির আসন। লোকসভায় আপনাদের আসন কমেছে, তারপরে আমরা দেখেছি যে বাই ইলেকশন হয়েছে রাজ্যের কয়েকটা জায়গাতে, সেখানেও আসন কমে আপনাদের আর একটাও হাতে নেই। বাই ইলেকশনে সবকটাই তৃণমূল জিতেছে এবং এবারে 6টা বাই ইলেকশনে 6টাই আপনাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, একটা ছিল, বাকি 6টাতেই তৃণমূল কংগ্রেস জিতেছে। এইভাবে কিভাবে মোটিভেটেড হবেন বিজেপির কর্মী সমর্থক যারা কাজ করছেন, যারা বুথ স্তরে কাজ করছেন? মোটিভেটেড হওয়া ইস্যুর উপর নির্ভর করে। পশ্চিমবাংলায় অনেক ইস্যু আছে, 39% ভোট আমরা লোকসভায় পেয়েছি, তো সেই জন্য 40%, 39% ভোট মানে জেতার মতো ভোট। বাকি এখানকার যা পরিস্থিতি আছে সেটাকে ইস্যু করে আগামী দিনে এগুলো পার্টি নির্বাচনের প্রস্তুতি করবে। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে তৃণমূল আসার পরে উপনির্বাচনে ওরাই জিতছে। 2019 লোকসভার সময় যে উপনির্বাচন হয়েছিল তাতে 4টে সিটে আমরা জিতেছিলাম, পরবর্তীতে তৃণমূলই জিতেছে। কত ভোটে জিতবে সেটা ওরাই ঠিক করে। এবারের নির্বাচনে সেই পরিস্থিতি ছিল, 80 বা 90% ভোটে কেউ পেতে পারে, এটা কোথাও হয় না, পশ্চিমবঙ্গে হয়। আর তাই হয়েছে, এর থেকে বেশি আশা ছিল না। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। বাবু, এই মেদিনীপুর তো একদম আপনার হাতের তালুর মতো চেনা, আপনার এলাকা, আপনার গড়। মেদিনীপুরে কোনোদিন জিতিনি আমরা। একবার 19 সালে যখন আমি লোকসভায় দাঁড়িয়েছিলাম তখন আমরা লিড পেয়েছিলাম, এবারে লোকসভাতেও লিড পাইনি, সেখানে ওটা জেতার আসন ছিলই না। একটাই আমাদের আসন ছিল মাদারিহাট,
সেখানে লড়াই হওয়ার দরকার ছিল, সেই লড়াইটাও সেভাবে হতে পারেনি রেজাল্ট থেকে। কিন্তু এতটা আপনারা আশা তাহলে ছিলই না, যেভাবে বলছেন আপনি যে আমাদের জেতার আশা ছিল না, এইভাবে আপনারা আশা ছেড়ে দিচ্ছেন কেন? ছেড়ে দিচ্ছে মানে এর আগের কদিন আগে 4টে ইলেকশন হয়েছে, সেটাতেও ওরা জিতেছে। তো সেই জন্য এই যে বাই ইলেকশন পশ্চিমবাংলায়, এটাই ট্রেন্ড, এর বাইরে কিছু হয়নি, হবে না। কারণ মানুষ ভোট দিতে যেতে ভয় পান। ভোটের এবারে তো দুর্গাপূজার সময় ভোট হয়েছে, না প্রচার জমেছে, না লোকজনের মুড ছিল ভোট দেওয়ার। সেজন্য সরকার ভোট করিয়েছে, তাদের মতোই করায়। আচ্ছা, কিন্তু একটা ইস্যু কিন্তু মেদিনীপুরে ছিল এবং সেটা আপনাদের দলের তরফ থেকেই বলা হচ্ছিল যে যিনি এখানকার বিধায়ক ছিলেন জুনমালিয়া, তার সঙ্গে সুজয় হাজরা, তার একটা চাপানোতর ছিল, একটা অন্তর্দ্বন্দ্ব ছিল, যে ইস্যুটাকে আপনারা কাজে লাগাতে পারতেন। কিংবা আরজিকর ইস্যু, বিরোধীরা মানে আপনাদের বিরোধীরা মানে রাজ্যের শাসক দল, তারা বলছেন যে এই ইস্যুগুলো কোনো রকম ভাবে কোনো জনমানুষের প্রভাব পড়েনি। ভোটের রেজাল্টে তো সেটাই করে দেখালো। জুন মালিয়া কোনো পলিটিশিয়ান নন, তিনি সেলিব্রিটি। তার সঙ্গে মাটির সঙ্গে সম্পর্ক নাই। যারা সংগঠন চালান সুজয় হাজরার মতো, তারা পার্টিটাকে ধরে রাখেন। মন মতান্তর সব পার্টিতে হয়, ওটা নিয়ে খুব একটা বেশি কিছু যায় আসে না। আর টিএমসির লোকেরা বা সরকার বিরোধিতা করলে তাকে পুলিশ দিয়ে ভেতরে ঢুকিয়ে দেয়, কেন ওটা কোনো প্রশ্ন নাই। আর আরজিকর এটা অরাজনৈতিক আন্দোলন হয়েছে, অরাজনৈতিক লোকেরা নেতৃত্ব করেছেন। তারা যদি ভোটে দাঁড়াতো তাহলে বোঝা যেত মানুষ তাকে অ্যাকসেপ্ট করছে কিনা। আমি আগেই বলছিলাম এই অরাজনৈতিক আন্দোলনে কোনো লাভ হবে না, প্রভাবও পড়বে না। আর বরঞ্চ মাঠে মারা গেছে, ওটা পেছন থেকে ছুরি মারা হয়েছে। আর এটা যারা করেছে তারা টিএমসির পক্ষেই করেছে। কারা পেছন থেকে ছুরিটা কারা মেরেছে? বাম আর ডান যারা নেতৃত্ব দিচ্ছে, নেতৃত্ব তৈরি করছিল, পেছনে হাঁটছিল, আমাদের লোকেরা গেলে গো ব্যাক বলছিল, এটা তারাই খুব সুকৌশলে করেছে যাতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে তীরটা না যায়, তাকে যেন সেভ করা যায়। কিন্তু দিলীপ বাবু, আপনি যখন রাজ্য সভাপতি ছিলেন তখন দলের কর্মীদেরকে অনেক বেশি উজ্জীবিত দেখা গেছে, তাদেরকে অনেক মাঠে নেমে কাজ করতে দেখা গেছে। আপনি কেন এতটা দূরে চলে গেলেন? আপনাকে খুব একটা প্রচারেও আমরা দেখিনি। অন্য রাজ্যে আপনি গিয়ে প্রচার করলেন, কিন্তু মেদিনীপুরে আপনাকে খুব একটা প্রচার করতেও দেখা যায়নি। না না, মেদিনীপুরেও ছিলাম আমি, পুরো প্রচার করেছি, দুদিন তালডাঙ্গা সব কটা সিটে গেছি। খালি হাড়োয়াতে যাইনি আমি, কারণ প্রোগ্রাম দেওয়ানি আমাকে সেখানে। কিন্তু সব জায়গায় যেরকম ভাবে প্রচার করতে বলা হয় তাই করেছি। তো পরিস্থিতি একটু তো নেগেটিভ আছে আমাদের জন্য, পরপর বাই ইলেকশন হারার জন্য কর্মীদের সে উৎসাহটা কম ছিল। আর দুর্গাপূজার আবহাওয়াতে ভোটের প্রচারটা জমেও নিতে হয়। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।